আসসালামু আলাইকুম। আমি এমাজউদ্দিন ফরহাদ, কুমিল্লা ১০ আসন নাঙ্গলকোট এবং লালমাই এরিয়া ছাত্রদের দলের সিপি থেকে হচ্ছে এমপি পদপ্রার্থী। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে হাদি ভাইকে হত্যা করার পরে হচ্ছে হাদি ভাইকে গুলি করার পরে তারা আসামি খুঁজে পাচ্ছে না। তারা মনে করেন এই আসামির বাবা মাকে উঠায় নিয়ে আসলো। তারা মনে করেন আসামির বউকে উঠে নিয়ে আসতেছে, একবার আসামির গার্লফ্রেন্ড কে উঠে নিয়ে আসতেছে। মানে মেইন যে আসামি ওদেরকে কিন্তু খুঁজে পাচ্ছে না আমাদের গোয়েন্দা সংস্থা বিভাগ। তো এই যে বারবার তারা মনে করেন এই নাটকগুলো কেন করতেছে যে আসামির পরিবারকে উঠে নিয়ে আসতেছে, বউকে নিয়ে আসতেছে, গার্লফ্রেন্ডকে উঠে নিয়ে আসতেছে, এগুলা করে তারা মূলত একটা তাদের যে ইনভেস্টিগেশনের যে ফলোটা, এই ইনভেস্টিগেশনের ফলোটা হচ্ছে তারা সময় ক্ষেপণ করাচ্ছে। ইনভেস্টিগেশনের ফলোটা দিয়ে তারা সময় ক্ষেপণ করানোর মাধ্যমে তারা নতুন একটা ট্রেন্ডিং এর অপেক্ষা করতেছে। মূলত নতুন একটা ট্রেন্ডিং যখন চলে আসবে তখন দেখা গেছে হাদি ভাইয়ের মামলাটা এমনিই হচ্ছে ধামাচাপা পড়ে যাবে। সাপোজ ধরেন আজকে হচ্ছে সম্ভবত 23 তারিখ, আগামীকালকে 24 তারিখ এবং হচ্ছে এর পরের দিন হচ্ছে 25 তারিখ। তো এই যে তারেক রহমান দেশে আসবে, বিএনপির যে তারেক রহমান উনি দেশে আসবেন। তো উনি দেশে আসার পরে হচ্ছে টানা 1 সপ্তাহ ধরে চলবে হচ্ছে তারেক রহমান কোথায় যাচ্ছেন, তারেক রহমান কার সাথে কথা বলতেছেন, তারেক রহমান কি খাচ্ছেন, তারেক রহমান কি করছেন, এগুলো ধরেন টানা 1 সপ্তাহ পর্যন্ত ট্রেন্ডিং এ চলে আসবে। তো এরপরে দেখা যাবে যে অটোমেটিক হাদি ভাইয়ের হত্যার ঘটনাটা হচ্ছে ধামাচাপা পড়ে যাবে। তো এভাবেই আমরা দেখেছি বাংলাদেশে কোনো না কোনো ঘটনা যখন হচ্ছে আলোচিত হয় বা হচ্ছে কোনো না কোনো ঘটনা ঘটে, তখন এই কিছু না কিছু কাজ করে হচ্ছে এখানে একটা সময় ক্ষেপণের আমরা দেখেছি। কিছু না কিছু কাজ করে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা এখানে সময় ক্ষেপণ করে এবং নতুন বলা যায় যে এক প্রকার নতুন ট্রেন্ডিং আসার জন্য অপেক্ষা করে। অ্যাকসেপ্ট দিস মানে অ্যাকসেপ্ট এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে বেশি হয়, যে মামলাগুলোর ক্ষেত্রে হচ্ছে ভারত জড়িত থাকে। এই যে গতকালকে একটা পাকিস্তানের একটা গোয়েন্দা রিপোর্ট, মনে করেন পাকিস্তানের মনে করেন গোয়েন্দা রিপোর্ট সামনে আসলো, খবরের মাধ্যমে আমি দেখতে পেলাম। সেটা হচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তারা কনফার্ম করেছে যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে ভারতীয় এজেন্সি র জড়িত। তো আমাদের এই যে আমাদের গোয়েন্দা সংস্থারা কি এরকম কোন একটা নিউজ উঠে নিয়ে আসতে পারলো যে আসলেই এই ঘটনার পিছনের রহস্যটা কি, বা হাদি ভাইকে আসলে কেন খুন করা হলো, এরকম কোন রহস্যকে উদ্ঘাটন করতে পারলো না। এরপরে আপনারা দেখেন ভারতীয় সংস্থা র যখন কানাডার ভিতরে মনে করেন ওই যে শিখ নেতাকে যখন হত্যা করলো, তখন কানাডার গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে এভাবে উঠে নিয়ে আসছিল যে এই হত্যাকাণ্ডের সাথে ভারতীয় সরকার জড়িত এবং ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থা র জড়িত। তো এই তখন কানাডার পলিটিশিয়ান মনে করেন জাস্টিন ট্রুডু, উনি হচ্ছে তাদের সংসদে দাঁড়িয়ে ডাইরেক্টলি বলেছিল যে এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে ভারত সরকার জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে মনে করেন ভারতীয় এজেন্সি র জড়িত। এখন এই যে মনে করেন হাদি ভাইকে যে হত্যা করা হলো, হাদি ভাইকে গুলি করা হলো, লোকটা গুলি করার পর কোথায় গেল, আলটিমেটলি কোথায় গেল? লোকটা গুলি করার পর ভারতে গেল। এখন তারপরেও কি আমাদের গোয়েন্দা সংস্থা ভারতের কোনো কানেকশন খুঁজে পাচ্ছে না এই হত্যাকাণ্ডের মধ্যে? ইভেন সে যে ভারতে গেল, ভারত যদি কোনো না কোনো ভাবে আহ, এই মনে করেন হচ্ছে সন্ত্রাসীকে যদি ফেরত না দেয়, তাহলে কি এখানে বলার সুযোগ নেই যে এই হত্যাকাণ্ডের হচ্ছে মদতদাতা হচ্ছে ভারত, এই হত্যাকাণ্ডের মদতদাতা হচ্ছে ভারতীয় র এজেন্সি বা ভারতীয় ইন্টেলিজেন্স এজেন্সি? হাদি ভাইকে হত্যার আরো একটা বিশেষ কারণ যেটা আমি হঠাৎ করে আমার মাথায় আসলো, যে হাদি ভাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। তো আমার মনে হয় কোনো না কোনো দিক থেকে এটা একটা বিষয় যে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রকে আসলে শেষ করে দেওয়ার। কেননা একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এই যে রাষ্ট্রের যে খুঁটিনাটি বিষয়গুলা হাদি ভাই আমাদের সামনে যেভাবে তুলে নিয়ে এসেছেন, এটা একটা বিগ ডিল, যেটা একদম অজানা, মানে মানুষের চোখে অজানা ছিল, কিন্তু হাদি ভাই এমন ভাবে এটাকে তুলে নিয়ে এসেছিলেন যেন মানুষ এটাকে এক বাক্যে শুনতেই হচ্ছে মনে রাখে। তো এরকম নতুন নতুন আসলে অনেক ইতিহাস যেগুলো হাদিবের ভিডিও থেকে আমরা জানতে পেরেছি, দেশের মানুষ জানতে পেরেছে। এই দেশের মানুষ যাতে বাংলাদেশের খুঁটিনাটি বিষয়গুলো না জানে, দেশের মানুষ যাতে বাংলাদেশের এই
সার্বিক বিষয়গুলা এভাবে হবে বা কিভাবে হওয়ার দরকার, এই বিষয়গুলা যাতে বুঝতে না পারে, আহ, এটাও একটা কারণ থাকতে পারে হাদি ভাইকে শেষ করে দেওয়ার। এরপরে আরেকটা বিশেষ কারণ তো আছে, হাদি ভাই একজন জুলাই যোদ্ধা ছিলেন, যদিও উনি নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিতে উনি আগ্রহ প্রকাশ করতেন না, কিন্তু তারপরে উনি একটা জুলাই আন্দোলনের মাধ্যমেই তো আমাদের চোখের সামনে উঠে আসছেন। তো এটা একটা বিগ ডিল, এটা একটা বিগ রিজন, এটা একটা বিগ রিজন যে হাদি ভাইকে শেষ করে দেওয়ার। তো এরপরে আরো একটা রিজন হচ্ছে, মনে করেন আধিপত্যবাদ বিরোধী ভারতের যে আধিপত্যবাদ আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অনেক বছর থেকে, সে স্বাধীনতার পর থেকে। এই আধিপত্যবাদ বিরোধী যে সংগ্রাম, এই সংগ্রামের মধ্যে কয়জন নেতা আছে যারা হচ্ছে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, এবং তারা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো উঠে নিয়ে আসে মানুষের সামনে সৌন্দর্য সহকারে প্রকাশ করে, এমন ভাবে হচ্ছে মনে করেন প্রেজেন্টেশন বা হিস্টোরি গুলাকে এমন ভাবে প্রেজেন্টেশন দেওয়া হতো। হাদি ভাই এমন ভাবে প্রেজেন্টেশন দিতেন, মনে হতো যে এগুলা স্টোরি, মানুষ যেন মনে হয় যেন নতুন কোনো গল্প শুনতেছে। তো এই এভাবে করার মাধ্যমে হচ্ছে হাদি ভাই হচ্ছে আসলে মূলত হচ্ছে ভারতীয় র এজেন্সি, ভারতীয় ইন্টেলিজেন্স সংস্থার হচ্ছে রক্ত শুক্র, মানে তাদের যে শকুনের চোখ, এই শকুনের চোখের নজরে পড়ে গিয়েছিল, যার কারণে হাদি ভাইকে অল্পতে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। তো আসলে এখন এই মূল কথা, সার্বিক কথা এটাই বলতে চেয়েছিলাম যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মূলত হচ্ছে এই মুহূর্তে সময় ক্ষেপণ করতেছে। সময় ক্ষেপণ করার কারণ হচ্ছে নতুন কোনো ট্রেন্ডিং আসবে, নতুন কোনো ট্রেন্ডিং আসার পরে দেখা গেছে হাদি ভাইয়ের কেসটা ধামাচাপা পড়ে যাবে। এভাবেই ধামাচাপা পড়ে গেছিল তনু, কুমিল্লার আলোচিত হত্যা ধর্ষণ মামলা হচ্ছে তনু, এভাবে ধামাচাপা পড়ে গেছিল, এরকম কয়েক আবরার হত্যা মামলা এভাবেই ধামাচাপা পড়ে গেছিল। যখন নতুন কোনো ট্রেন্ডিং আসবে তখনই পুরো ট্রেন্ডিং ধামাচাপা পড়ে যাবে, এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবিকতে সত্য। তো আসলে আমরা চাই কোনো একটা পুরোনো জিনিসের ধামাচাপা পড়ার আগে, নতুন কোনো ট্রেন্ডিং আসার আগে আমরা চাই বিচার কার্য সম্পাদন হোক, এবং আন্তরিকভাবে বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাশা করে যে হাদি ভাইয়ের হত্যার বিচার হোক। যদিও বাংলাদেশের মানুষ এটা জানে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই বিচার করতে পারবে না। কেন পারবে না? এবং বাংলাদেশের সরকারও এই বিচার করতে পারবে না। কেন পারবে না? কারণ বাংলাদেশের মানুষ জানে যে যেই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে ভারত জড়িত থাকে, এই হত্যাকাণ্ডের সাথে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু অংশ সদস্য অবশ্যই জড়িত থাকবে, এবং যেখানে আইন শৃঙ্খলা বাহিনী হচ্ছে কিছু সদস্য জড়িত থাকবে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কি বিচার দিবে বাংলাদেশের মানুষকে, বা প্রত্যাশা অনুসারে কি বিচার হবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এরপরে নতুন ভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুলনাতে মনে করেন এই আমাদের এনসিপির আরো একজন নেতাকে হচ্ছে মাথায় গুলি করা হইলো হাদি ভাইয়ের স্টাইলে। তো এই মাথায় গুলি করার পরে হচ্ছে কি পুলিশ একটা স্টেটমেন্ট দিল, ওনারা হচ্ছে মাদকের ব্যবসা নিয়ে হচ্ছে ওনাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে হচ্ছে মাথায় গুলি করে দিয়েছিলেন। তো এই স্টেটমেন্ট দেওয়ার মাধ্যমে পুলিশ মূলত বোঝাতে চাচ্ছে কি, পুলিশ মূলত বোঝাতে চাচ্ছে, মানুষের সামনে প্রেজেন্টেশন করতে যাচ্ছে যে যেটা হয়েছে, গুলি যেটা চলছে এটা ভালোই, ওইটা হইতেই পারে, সমস্যা নাই, যেহেতু তারা দুজনেই হচ্ছে মাদক ব্যবসায়ী। আমি আপনাদেরকে বলি, এই যে খুলনার ছেলেটার মাথাতে গুলি করা হলো, এই এই একজন মাদক ব্যবসায়ী কি আরেকজন মাদক ব্যবসায়ীকে গুলি করার অধিকার রাখে? অধিকার রাখে না তো। তারা যদি মাদকের সাথে জড়িত থাকে, মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, দুইজনেই যদি মাদক ব্যবসার সাথে জড়িত থাকে, তাহলে দুইজনের মাদক আইনে আলাদা আলাদা ভাবে বিচার হবে। কিন্তু যে লোকটা আরেকটা লোককে মনে করেন হাদি ভাইয়া স্টাইলে গুলি করলো হত্যা চেষ্টার উদ্দেশ্যে বা মেরে ফেলার উদ্দেশ্যে, তার কি আলাদাভাবে হচ্ছে গুলি করার জন্য বিচার করা উচিত না? অবশ্যই উচিত। তাহলে পুলিশ একটা কার্যক্রম বিচার করার আগে, একটা কাজকে বিচার করার আগে, সে একটা একটা আইনের ধারাকে বিচার করার আগে আরেকটা আইনের ধারা এখানে যুক্ত করে বলে দিচ্ছে, যাতে মানুষ মনে করে যেটা হয়েছে ভালোই হয়েছে। ধরেন পুলিশ যদি বলতো যে লোকটা আসলে এনসিপির নেতা ছিল, খুবই ভালো ছিল, তার মাথায় গুলি করা উচিত হয় নাই, ঠিক আছে, আমরা এটা তদন্ত করে দেখছি, গুলি করলো কেন? তো তদন্ত করে গিয়ে দেখে যদি দেখতো যে মাদকের সাথে তাদের দুইজনেরই ব্যবসার সংশ্লিষ্টতা আছে, এবং ওই ব্যবসায়িক জের ধরে হচ্ছে উনি গুলি চালিয়েছে, তাহলে এই মাদক ব্যবসার কারণে হচ্ছে তাদের আলাদা আলাদা মাদক আইনে হচ্ছে বিচার করা হবে। কিন্তু যে লোকটা এই লোকটাকে গুলি করলো, এই লোকটাকে গুলি করতে পারে না, এবং অ্যাটেম্পট টু মার্ডারের আইনে এই লোকটা তো এই অবশ্যই তার বিচার হওয়া উচিত।
তাই পুলিশ এভাবে স্টেটমেন্ট না দিয়ে পুলিশ এমন ভাবে জাতির সামনে একটা স্টেটমেন্ট দিচ্ছে যাতে মামলাটাকে একটু হালকা মনে হয় এবং মানুষ যাতে মামলাটা নিয়ে তেমন একটা বিবেচনায় না নেয়। যেমন আমি ফেসবুকে বিষয়টা নিয়ে লেখার পর এক ভাই আমাকে কমেন্ট করছে, ভাই এই বিষয় নিয়ে কথা বললেন না, তারা দুইজনেই হচ্ছে মাদক ব্যবসায়ী ছিল। তো হোয়াট এভার, তারা দুইজনেই ধরেন মাদক ব্যবসায়ী ছিল, দুইজন মাদক ব্যবসায়ীর মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। এই ঝামেলা সৃষ্টি হওয়ার পরে একজন আরেকজনকে গুলি করে দিল। এটা কি গুলি চালানোর অধিকার সে রাখে না তো, কিন্তু গুলি যে চালাই দিল, গুলিটা তো চলছে, তার মাথায় তো লাগছে। সুতরাং এই লোকটা কি গুলি চালানোর বিচারটা কি ওই লোকটা থেকে পাবে না? সরকার কি এই লোকটাকে বিচার দিবে না? সে মাদক ব্যবসায়ী হোক, তার মাদক আইনে আলাদাভাবে বিচার হবে, কিন্তু যে লোকটাকে গুলি করা হলো, এই লোকটা তো গুলি তো খাইছে, গুলি তার মাথায় লাগছে এবং মৃত্যু সজ্জায় তো সে গেছে। তাই বলে কি এই যে লোকটা গুলি চালালো তার বিচার করা উচিত না? বিচার না করার আগেই, বিচার না করেই হচ্ছে এমন একটা স্টেটমেন্ট জাতির সামনে দাঁড় করাই দিল যাতে মামলাটা হালকা হয়ে যায় এবং মানুষ যাতে এটা নিয়ে মাথা না ঘামায়। এই হচ্ছে পরিস্থিতি। এরপরে এনসিপির আরেকটা নেত্রী, মনে করেন যদিও তাকে খুন করা হয়েছে, যদিও কোনো প্রমাণ নাই, কিন্তু যে মানুষটা আপনি চিন্তা করেন, এনসিপির নাম সম্ভবত ওনার রুবি, ওনাকে ওনার হোস্টেল থেকে হচ্ছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, ঠিক আছে? তো পুলিশ বলতেছে যে এটা আত্মহত্যা। এখন আপনারাই চিন্তা করেন যে মানুষটা 16 ঘন্টা আগে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আল্লাহর কাছে মনে করেন হাদি ভাইয়ের জান ভিক্ষা চাইলো, হাদি ভাইকে ফিরে আসার জন্য দোয়া করলো, সেই মানুষটা জানে না আত্মহত্যার পরিণতি কি? সেই মানুষটা 16 ঘন্টা পরে আত্মহত্যা করবে আপনাদের মনে হয়? এবং পুলিশ আরো একটা কথা বলতেছে কি, যে উনি নাকি ওই যে সাইবার বুলিং এর শিকার হয়ে আত্মহত্যা করে নিয়েছে। আচ্ছা আপনি বলেন, একটা মেয়ে যে রাজপথে আন্দোলন করে, যে রাজপথে আন্দোলনকারী, ওই মেয়েটা ফেসবুকে দিয়ে একটা কমেন্টের অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে নেবে, এটা আপনাদের মনে হয়? তো বিষয়গুলো আসলে আমাদের গোয়েন্দা সংস্থার বাহিনীর কিছু অংশ এগুলোর সাথে জড়িত, এই হত্যাকাণ্ড গুলোর সাথে জড়িত। এখন এগুলো বলতেছি না, দেখবেন যে 3 দিন পরে আমাকে কোনো না কোনো মামলাতে উঠাই নিয়ে গেছে। উঠাই নেওয়ার পরে বলবে যে মনে করেন বলবে যে আমার বিভিন্ন মেয়ের সাথে মনে করেন সম্পর্ক ছিল। এখন ভাই আমরা জেনারেল লাইনে পড়ালেখা করে আমরা এই মনে করেন আমাদের লাইফ লিড করতেছিলাম, আমরা চলার পথে দেখা গেছে অনেক মেয়ের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, অনেক মেয়ের সাথে অনেক মেয়েরা আমাদের এক্স হয়ে গেছে, বা অনেক লোকের সাথে আমাদের, আমি যেহেতু ব্যবসা করি অনেক লোকের সাথে আমার ব্যবসায়িক লেনদেন আছে, কারো কাছে আমি লাখ লাখ টাকা পাই, কেউ আমার কাছে লাখ লাখ টাকা পায়, ঠিক আছে? আমার ফ্যামিলিতে টেনশন আছে, আমার ব্যবসাতে টেনশন আছে, আমার সবকিছুতে প্রবলেম চলতেছে। দেখা গেছে একটা মামলাতে আমার উঠে নিয়ে চলে যাবে, বা হচ্ছে আমাকে যে কোনো ঘটনা ঘটাই দেখা গেছে আমাকে হত্যা করে ফেলবে, এবং হত্যার পরে হচ্ছে একটা নাটক সাজাবে যে আমি আত্মহত্যা করে নিছি কারণ আমার ব্যবসায়িক টেনশন চলতেছে, আমি আত্মহত্যা করে নিছি কারণ আমার এই ধরেন আমার প্রেমিকের সাথে কোনো গ্যাঞ্জাম হয়েছে। এগুলা এনারা হচ্ছে এই নাটকগুলা সাজাবে। তো এজওয়েল আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, একজন মুসলিম মাইন্ডসেট মানুষ হিসেবে আত্মহত্যাকে আমি কখনো সমর্থন করি না। যদি আমার সাথে, আমি জানি আমার সাথে এরকম কিছু তারা ঘটাবে, তো আমি আমি অলরেডি আমার আম্মাকে বলে দিছি যে আমার শহীদ হতে হবে, শহীদ হতে হবে, হাদি ভাইয়ের মতো শহীদ হতে হবে, ঠিক আছে? এটা অলরেডি আমার আম্মারে বলে দিছি, ঠিক আছে? তো হাদি ভাইয়ের মতো শহীদ হতে হবে, এই আশা ধারণ করতে হবে, এটা অলরেডি আমার আম্মারে বলে দিছি। কোনো নিরাপত্তার দরকার নাই, কোনো সিকিউরিটির দরকার নাই, শুধুমাত্র এতটুকু বলবো যে আমাদেরকে যদি খুন করে ফেলা হয় অন্তত পক্ষে হচ্ছে আমাদের খুনিদের বিচারটা কইরেন। আর হচ্ছে এই আরেকটা যেটা লাস্ট কথা আমার জন্য আমি বলতে চাই, সেটা হচ্ছে পোস্টমর্টমের নামে এবং হচ্ছে ময়না তদন্তের নামে লাশের সাথে কাটাছেঁড়া করা, এটা যাতে কখনো আমার লাশের সাথে করা না হয়, এটা আমি বলে রাখলাম। এ, যদি বলে যে যে ময়না তদন্ত না করলে তদন্ত হবে না, পোস্টমর্টম না করলে তদন্ত হবে না, তো তদন্তের গোষ্ঠী গিলে তদন্তের বাইরে ভাব, তদন্তের দরকার নেই। তারপরেও আমি চাই আমার লাশের সাথে যাতে কাটাছেঁড়া না হয়, কেননা একজন মানুষ হিসাবে আমরা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সর্বপ্রথম যেটা আমরা যতই গুণাগার হয়, ধরেন আজকে ফজরের নামাজই পড়ে নাই, ঠিক আছে, হতে পারে আমি গুণাগার, কিন্তু সমস্যা নাই, কিন্তু আমি এটার বিরুদ্ধে যেতে চাই না। আমি বলতে চাই না যে এটা কেন দিল আল্লাহ, কেন এটা আল্লাহ, এটা দেওয়ার কি দরকার ছিল, এটা আমি কখনো বলতে চাই না। আমার কথা হচ্ছে আমি যদি না মানি সেটা ব্যক্তিগতভাবে আমি গুণাগার, কিন্তু আল্লাহ যেটা দিছে এটা অলওয়েজ রাইট, আল্লাহ যেটা বলছে সেটা অলওয়েজ রাইট। সুতরাং আমি এটার বিরুদ্ধে আচরণ করতে কখনো চাই না। তো
তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই, একজন মুসলিম মানুষ, শুধুমাত্র একজন মুসলিম মানুষ হিসেবে না, আমি মনে করি একজন যে কোনো মানুষের মৃত্যুর পর তার যে লাশটা রয়েছে, এই লাশের সাথে তদন্তের নামে, ময়না তদন্তের নামে এবং হচ্ছে পোস্টমর্টমের নামে কাটাছেড়া করার কোনো মানে নাই। আপনাদের যদি আসলে সঠিক তদন্ত উঠাই নিয়ে আসতে হয়, তাহলে আপনারা এমন কিছু মেশিন নিয়ে আসেন যেগুলো সভ্য দেশে ব্যবহার করা হয়, সম্পূর্ণ সিটি স্ক্যানের মতো করে, সম্পূর্ণ বডি চেক আপ করে, বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো উঠে নিয়ে আসবে, কোথাও ফ্র্যাকচার থাকলে এগুলো উঠে নিয়ে আসবে। কিন্তু ওই বাংলাদেশের ময়না তদন্তের নামে মনে করেন একটা লাশ টেনে লাশ ঘরে নিয়ে যাবেন কেটে কুটে, যার বলছে কিডনি নিয়ে যাবে, যার বলছে চোখ নিয়ে যাবে, যার বলছে শরীরের বিভিন্ন অর্গান গুলো নিয়ে যাবে। এরকম নাটকটা আসলে বন্ধ হওয়া উচিত। রিয়েলিটিতে আসলে এই নাটকটা বন্ধ হওয়া উচিত। এরপরে হচ্ছে, এটা হচ্ছে সার্বসাকুল্যের কথা। আর হচ্ছে আপনারা জানেন এই আসলে কুমিল্লা 10 আসনে এই যে এমপি হিসেবে পদপ্রার্থী হলাম, এখানে আসলে পদপ্রার্থী হওয়ার পরে দেখলাম যে এখানে সবকিছু হচ্ছে টাকার খেলা চলতেছে। তো আসলে আমরা অতটা পয়সাওয়ালাও না। আন্দোলনের পরে হয়তো আমরা কয়েকশো কোটি টাকা, আমি বিশেষ করে আমার কথাই ধরেন, আন্দোলনের পরে আমি কয়েকশো কোটি টাকা কামানোর চান্স পেয়েছি, কিন্তু আমি কখনো কামাই নাই। আমি আমার জীবনটাকে টানাটানির জীবন হিসাবে বা অভাবের জীবন হিসাবে আমি বেছে নিয়েছিলাম, যার কারণে এখনো হচ্ছে আমি অভাবে থাকি, যার কারণে এখনো হচ্ছে আমি সমস্যার মধ্যে ফেস করি। কিন্তু যারা হাজার হাজার কোটি টাকা কামাই নিচ্ছে তাদের লাইফে কোনো সমস্যা নাই, তারা এখন বিন্দাস 1 কোটি 40 লাখ টাকা দামের গাড়ি চালায় চালায় এরপরে মনে করেন তাদের ফ্ল্যাট আছে, তাদের বাড়ি আছে ঢাকাতে, ইভেন অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশে হচ্ছে তারা মনে করেন ফ্ল্যাট নিয়ে রাখছে, টাকা ইনভেস্ট করে রাখছে তুর্কিতে। তো এরকম অনেক অনেক আছে। তো আমি আমার জীবনটাকে টানাটানি এবং অভাবের সাথে বেছে নেওয়ার একটা কারণ হচ্ছে কি, আমি একসময় কোরআন শরীফ পড়ছিলাম এবং কোরআন শরীফে দেখছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। মানুষ যতদিন, মানুষকে আল্লাহ বলছেন যে মানুষকে আমি সৃষ্টি করেছি এবং মানুষকে আমি তার সৃষ্টি লগ্ন থেকে তার সাথে সমস্যা দিয়ে দিয়েছি। তো সমস্যাগুলোকে আমি আসলে কখনো ওইভাবে আমার উপরে জুলুম বা অত্যাচার বলে আমি এটা মনে করি না। অ্যাজ ওয়েল আমি মনে করি সমস্যাগুলো হচ্ছে ফর মাই এক্সামিনেশন, এটা একটা এক্সাম, এটা একটা পরীক্ষা, এবং এই পরীক্ষার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। উনি হচ্ছে এই সমস্যাগুলো দেওয়ার মাধ্যমে হচ্ছে আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমাদের ধৈর্যের পরীক্ষা করতেছেন। তো আমি এটাকে আমার লাইফের একটা অংশ হিসেবে মনে করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হচ্ছে ফেসবুক, আসলে দেখেন ইলিয়াস ভাই, সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ফেসবুকটা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে। তো ফেসবুকটা আসলে তেমন একটা থাকে না, কেননা ফেসবুকে বিভিন্ন ভারতের যারা হচ্ছে বট বাহিনী আপনারা বলতে পারেন, ঠিক আছে, তো ওনারা হচ্ছে বিভিন্ন রিপোর্ট টিপোর্ট দিয়ে ফেসবুক গুলাকে বাতিল করে দেয়। এরপরে হচ্ছে এই যে ইলিয়াস ভাই ফেসবুক আইডিটা বাতিল হয়ে গেছে, তো যে কোনো মধ্যে আমার ফেসবুক আইডিটাও বাতিল হয়ে যাবে। তো আপনারা যদি আমার ভয়েস গুলো শুনতে চান বা আমার কথাগুলো শুনতে চান, আপনারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকতে পারেন। যদিও আমি তেমন একটা ভিডিও করি না, তেমন একটা ভিডিও বানাই না, তারপর মাঝে মধ্যে যে ভিডিও গুলো দিই হয়তোবা আপনারা চাইলে এগুলো দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর হাদি ভাইয়ের জন্য দোয়া করে শেষ করছি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, এবং হচ্ছে হাদি ভাইয়ের আদর্শে আমাদেরকে চলার তৌফিক দান করুক, এবং হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে চলার চলার চেষ্টা করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।